প্রথম দুই ম্যাচ অর্থাৎ একমাত্র টেস্ট ম্যাচ এবং প্রথম ওয়ানডে ম্যাচ হারার পর মনে হয়েছিল বা অনেকে মনে করেছিল বা বিশ্বাস করেছিল যে বাংলাদেশ তৃতীয় ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াবে, জিম্বাবুয়ের বিপক্ষে কামব্যাক করবে এবং দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে বাংলাদেশ আবারও পুনরায় জয়ে ফিরবে। কিন্তু এই সব কিছুকে ভুল প্রমাণ করে দিয়ে, সবার আশাকে নষ্ট করে দিয়ে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ের কাছে হেরে গেল। প্রথম ওয়ানডে ম্যাচের ১৪২ রানের টার্গেটে ১১৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২৪৮ রানের টার্গেট। এটা অনেকেই বলবে যে প্রথম ম্যাচ এত সহজ একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটাতে বাংলাদেশ ২৫ রানে হেরে যায়। তাহলে দ্বিতীয় ম্যাচে যেটা ২৪৮ রানের টার্গেট ছিল, সেই ম্যাচটাতে বাংলাদেশ কিভাবে জিতবে, সে ম্যাচ কিভাবে জিম্বাবুয়েকে হারাবে, এবং সেটাই হলো। সবার এই ধারণাটাকেই বাংলাদেশ দল সত্যি প্রমাণ করলো, জিম্বাবুয়ের সাথে হেরে গেল। এখন এই যে জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট থেকে নিয়ে শুরু করে ওয়ানডে পর্যন্ত নিয়মিত ব্যাটিং কলাপস, নিয়মিত ব্যাটিংয়ে ব্যর্থতা, এর দায়টা আসলে কার? ব্যাটসম্যানদের নাকি ব্যাটিং কোচদের? যদিও বাংলাদেশ জাতীয় দলে এখন ২ জন ব্যাটিং কোচ, এরপরেও বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়ের মাটিতে গিয়ে এমন বাজে অবস্থা, এমন বাজে ব্যাটিং করছেন, জিম্বাবুয়ের বোলারদের সামনে নাকানি চুবানি খাচ্ছেন। এর দায়টা আসলে কার? জিম্বাবুয়ের বোলাররা বিশ্বমানের বোলার নয়, কিন্তু তবুও তারা অতটা খারাপ বোলার নয়, অন্ততপক্ষে নিজেদের কন্ডিশনে, নিজেদের মাঠে। বাংলাদেশ যেমন নিজেদের কন্ডিশনে বড় দলগুলোকে হারানোর ক্ষমতা রাখে, জিম্বাবুয়েও তাদের কন্ডিশনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। বাংলাদেশ দল এখনো পর্যন্ত জিম্বাবুয়েতে গিয়ে যেরকম বাজে ব্যাটিং করছেন, এই বাজে ব্যাটিং নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এই একই কন্ডিশনে বাংলাদেশকে খেলতে হবে। তখন বাংলাদেশ কি করবে? এই বাজে ব্যাটিং নিয়েই কি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলবে? জিম্বাবুয়ের এই কন্ডিশনে খেলবে? তখন বাংলাদেশ কি করবে? এই একই অবস্থা থাকবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কি করছেন? তার ব্যাটিং পারফরমেন্স, তার বোলিং পারফরমেন্স কোনোটাই ঠিকঠাক মতো হচ্ছে না। যদিও তাকে নিয়ে ধরা হয় বাংলাদেশের ৭ থেকে ৮ জন ব্যাটসম্যান, কিন্তু তিনি কি ব্যাটসম্যান? তিনি কি কোনো প্রপার ব্যাটসম্যানের মধ্যে পড়ে? দ্বিতীয়ত রিশাদ হোসেন, তাকেও ধরা হয় অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার। যদিও তিনি ব্যাটিংটা করতে পারেন, কিন্তু তিনিও তার সবশেষ ব্যাটিং জাদু দেখিয়েছিল শ্রীলঙ্কার সাথে। তারপর থেকেই রিশাদ হোসেনকে আর কখনোই ব্যাটিংয়ে দেখা যায়নি। মেহেদী হাসান মিরাজকে দেখা গিয়েছিল ভারতের সাথে সেঞ্চুরি করতে, ভালো ব্যাটিং করতে, দলকে জেতাতে। এরপরে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। এই দুজনকে নিয়েই যদি ৭ থেকে ৮ জন ব্যাটসম্যান ধরা হয়, তাহলে এই দুজনের ব্যাটিং পারফরমেন্স এতটা বাজে, তাহলে দুজনকে বাদ দিয়ে বাকি রইল আরো ৬ জন ব্যাটসম্যান। এই ৬ জন ব্যাটসম্যানের মধ্যেও মাত্র ২ জন ব্যাটসম্যান যারা আজকে কিছুটা ভালো ব্যাটিং করেছেন, দুজনেই 50 করেছেন। তারপরেও তাদের এই 50টা, তাদের এই 50টা যথেষ্ট ছিল কি? ছিল না। অনেকগুলো বল নষ্ট করে, অনেকগুলো বল খুইয়ে এই একজন ৬০ রান করলো, একজন ৫০ রান করলো, তাতে কোনো লাভ হলো না। অবশেষে তারাও আউট হয়ে গেলেন।
এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কিভাবে এই ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারে, কিভাবে এই ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে হবে, এই সব কিছুই ব্যাটিং কোচদেরকে দেখতে হবে। ব্যাটিং কোচদের এটা নিয়ে কাজ করতে হবে। সবশেষে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে তাকে তার ব্যাটিং কোচিং নিয়ে আরো বেশি এফোর্ট দিতে হবে। তাকে আরো বেশি পরিমাণে ক্রিকেটারদেরকে নিয়ে, ব্যাটসম্যানদেরকে নিয়ে কাজ করতে হবে। এখন দেখা যাক তিনি সেটা করতে পারেন কিনা। তো আপনাদের কি মনে হয়, বাংলাদেশ দল যেরকম পারফর্ম করছে, যেরকম ক্রিকেট খেলছে, সেই খেলাটা কি আসলে আদৌ কোনো খেলার মধ্যে পড়ে, কোনো প্রকার ক্রিকেটের মধ্যে পড়ে? আপনাদের প্রত্যেকের মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।